বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন দিদারুল ভূঁইয়া, অর্থ সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু ছোট করে তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়। এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, 2015 সালে ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয়। এবার সংস্কার কমিশনের পক্ষ থেকে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এদিকে কোনো ব্যক্তিকে গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্যদের তথ্যটি জানাতে হবে এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে সরকার। পরের যে তথ্যটি তা হচ্ছে সরকারি চাকরি আইন 2018-র দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। 23 জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন 2018-এর অধিকতর সংশোধন কল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি অধ্যাদেশ 2025 নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে তাকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। আরেকটি তথ্য তা হচ্ছে আমেরিকার শুল্ক আরোপ বিষয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় উপদেষ্টা বলেন, আমেরিকার বাণিজ্য মন্ত্রীকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় চিঠিতে সেটা তুলে ধরা হয়েছে। এখন আমরা জবাব ও আমন্ত্রণের অপেক্ষায় আছি। এই বিষয়ে আমাদের কর্মকাণ্ডে কোনো স্থবিরতা নেই। ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, এটা ব্যবসায়ীদের এখতিয়ার, সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। তিনি বলেন, আমরা অনলাইন মিটিংয়ের জন্য একটা শিডিউল চেয়েছি। এই মিটিংয়ের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করব। সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বৃহস্পতিবার নির্দেশনাটি প্রত্যাহার করা হয় এবং বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময় পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এই বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়টি জানতে পারলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এই মুহূর্তে প্রত্যাহার করা হলো। এই ছিল কিছু তথ্য। আমি শুরুতে একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি, এটি সারা দেশে আসলে শোকের ছায়া এবং এটি নিয়েই সবচেয়ে বেশি, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আসলে সবকিছু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টাদের নিয়ে আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর পুরো অন্তর্বর্তী সরকার এক ধরনের বেসামাল হয়ে পড়েছে এবং শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবং আমরা যেটা দেখেছি যে আইন ও শিক্ষা উপদেষ্টা 9 ঘন্টা আটকা ছিলেন ওই স্কুলে যাওয়ার পর। তারপরে তারা সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে বেরিয়ে আসেন। প্রেস সচিবও ছিলেন সেখানে। সরকার কতটা চাপে আছে আপনার কাছে মনে হয়, সাব্বির আহমেদ? ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক যে আমাদের দেশে কিছুদিন আগে ভারতে এই ধরনের একটা বিমান দুর্ঘটনা হয়েছিল। ওইখানেও অনেক ছাত্র মারা গিয়েছিল। আমার এই মুহূর্তে ঘটনার আদ্যপান্ত মনে নাই। এরকম একটা ঘটনা আপনিও হয়তো জানেন যে ভারতে ঘটেছিল। এইরকম একটা ঘটনা বাংলাদেশে যে ঘটবে সেটা আমাদের কাছে খুবই অকল্পনীয় ছিল। যাই হোক, তো এই ঘটনায় যারা মারা গেছেন, যে সকল একদম কচি ছাত্র মারা গেছেন, তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের শোক সন্তস্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। এই যে
আমরা শুনেছি এবং পত্রিকাতেও দেখেছি যে এটা একটা যুদ্ধ বিমান যেটি বিধ্বস্ত হলো। এবং আমি বিভিন্ন বিবৃতি থেকেও আহ, বিমান বাহিনীর একজন কর্মকর্তার বিবৃতি থেকেও আমি বুঝলাম যে তিনি বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তিনি দাবি করছেন। তো আমার কথা হলো যে একটা বিমান যখন, তাও এটা যুদ্ধ বিমান, এটা যখন আকাশে উড়বে, তখন সেটি তো আগেই সেই পরীক্ষা নিরীক্ষা হয়ে ওঠারই কত কথা। আমি যতটুকু জানি, আমি আমার একটা আত্মীয় সূত্রে এই সম্পর্কে আমার খানিকটা ধারণা আছে। যখন একটা বিমান উড্ডয়ন হয়, যখন উপরে উঠে, তখন সব দিক পরীক্ষা নিরীক্ষা করেই তো উঠে। তো তাহলে সেই জায়গায় নিশ্চয়ই কোনো দুর্বলতা ছিল, যে বিমানটির ইঞ্জিন ত্রুটিযুক্ত ছিল। এখন এটা আসলে তদন্ত করে আরো ভালো করে দেখা দরকার যে আসলে বিষয়টা যথার্থ কারণ কি আছে। আমার মনে হয় যে এটার একটা গভীর তদন্তের প্রয়োজন রয়েছে, কারণ এয়ার ক্রেশের নানান ধরনের ডাইমেনশন থাকে। এই ডাইমেনশন গুলো ক্লিয়ার হবে যদি তদন্ত হয়। তবে এটা নিয়ে আমি বেশ একদম শুরু থেকেই দেখলাম, আমি বিশেষ করে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ফলো করছিলাম ঘটনাটি, এবং আমার কাছে এক পর্যায়ে মনে হলো যে বিশেষ করে মানে লাশ গুম করে ফেলার বিষয়টি, যে ছোট ছোট ছাত্রদের লাশকে গুম করে ফেলে মৃতদের সংখ্যাকে কমিয়ে দেখানো, এই ধরনের একটা অভিযোগ কেন এখানে উত্থিত হলো, বিষয়টা আমার কাছে অদ্ভুত ঠেকেছে, যে কেন এই ধরনের একটা বিষয়, এবং সেখানে আর্মির ইনভলভমেন্ট, মানে সামরিক বাহিনী এই কাজের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ করা হয়। যদি সেটা হয়, তাহলে এটা খুবই মানে একটা দুশ্চিন্তার বিষয় বটে, যে আমাদের এটা খতিয়ে দেখা দরকার যে একটা বিমান দুর্ঘটনায় যারা মারা গেল, সেই লাশকে কমিয়ে দেখানোর মধ্যে আসলে সরকারের কি লাভ। এখানে সরকারের লাভটা কি আমি জানি না ঠিক। এখনো আমি এই অভিযোগটা শুনতে পাচ্ছি যে লাশের সংখ্যা কমিয়ে দেখানোর জন্যই লাশগুলোকে আড়াল করে ফেলা হয়েছে বলে জি। মনে করা হয়। আমি আজকেও দেখি সরকার এবং যে আইএসপিআর বলছে, জি সাব্বির আহমেদ, সরকার এবং আইএসপিআর এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি গুজব, আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। জি বলুন। আচ্ছা, যাই হোক, আমি আজকেও দেখলাম যে এখানে বার্ন ইউনিটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে এবং এই সেনাবাহিনী মোতায়েন বা সামগ্রিক পুরো বিষয়টি নিয়ে সরকারের দিক থেকে আমি যতটা বুঝতে পারছি, তারা হয়তো এর পিছনে অন্য কোনো ইন্ধন আহ, ভাবছেন। এবং সেই দিক থেকে যদি আমি মনে করি যে হয়তো সরকার সেটাকে চাপ হিসেবেই দেখছেন, যে এর পেছনে অন্য কোনো, কিন্তু আমার মনে হয় যে এটা আরো ভালো করে তদন্ত করে দেখা দরকার, যে আসলে এটার পেছনে অন্য কোনো ইন্ধন আছে কিনা, নাকি আসলেই এটা যান্ত্রিক ত্রুটি। আবার অনেক সময় দেখা যায় যে আপনার পাইলটের মানসিক অবস্থার কারণেও কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। ওইটাও সত্য কিনা, এই সবগুলো বিষয় আসলে খতিয়ে দেখা দরকার বলে আমি মনে জি, করি। এবং সেগুলো এখানে সেগুলো নিয়ে তদন্ত চলছে। সাব্বির আহমেদ, আমি আরেকটু আপনার কাছে আসলে যে বিষয়টা মূলত বলতে চাচ্ছি, যে দুর্ঘটনাটি ঘটেছে এবং তদন্ত চলছে, বাকি বিষয়গুলো তো রয়েছে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার ভূমিকা নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং উপদেষ্টা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছেন কিনা আহতদের চিকিৎসার জন্য। এটি নিয়ে একটি তিনি কোথায় ছিলেন, তিনি তার পর কেন আসলে খুব বেশি ভূমিকা পালন করেননি, এ ধরনের প্রশ্ন উঠছে। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টার মাঝরাতে বক্তব্য দেওয়া, পরীক্ষা নিয়ে এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে একদম একটা এলোমেলো ব্যাপার সব মিলিয়ে। জি না, এটা তো ধরুন ঘটনাটা তো একটা অ্যাক্সিডেন্ট, তো হয়তো সরকার এটার জন্য প্রস্তুত না থাকারই কথা, হয়তো ছিল না, বা ওই মুহূর্তে ধরুন এতগুলো পোড়া রোগী, সেই রোগীগুলোকে যথার্থভাবে চিকিৎসার ব্যবস্থা করা, বা এত অল্প সময়ের মধ্যে হয়তো সরকার একটা এক ধরনের সংকটের মধ্যেই ছিল বলে ধারণা করা যায়। তবে আমি ওই এইচএসসি পরীক্ষা পেছানোর যে বিষয়টি, এই বিষয়টি আমি মনে করি এটা একদিক থেকে মানে আমাদের সরকারের দিক থেকে এটা এক ধরনের আপনার ব্যর্থতা।
যে এইভাবে পরীক্ষা পিছানোর বিষয়টিকে অবহিত করা ছাত্রদেরকে, আমার মনে হয় এটা যথার্থ হয়নি। এবং তার ফলশ্রুতিতে আমি দেখলাম যে শিক্ষা উপদেষ্টা এটা দায় স্বীকার করলেন না। দায় না স্বীকার করে তিনি শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া হলো। এই বিষয়গুলো আসলে সার্বিক একটা মিসম্যানেজমেন্ট সরকারের দিক থেকে আমি লক্ষ্য করি। হয়তো এটা এই সময় একটা ফ্যাক্টর হতে পারে, যে এত অল্প সময়ের মধ্যে সবকিছু কোঅর্ডিনেট করা হয়তো তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। জি, সাব্বির আহমেদ, ধন্যবাদ। দিদারুল ভুঁইয়া, আপনার কাছে আসি। যেই কথাগুলো বলছিলেন সাব্বির আহমেদ এবং যে বিষয়ে আলোচনা করছিলাম, যদি আপনি ওভারঅল জিনিসটা দেখেন এখনো পর্যন্ত যে মাইলস্টোনের ঘটনায় সরকার আসলে কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বা দিতে পারছে আপনার কাছে মনে হয়? না মানে সরকারের তো প্রথমত এটা তো সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এবং একেবারেই আনএক্সপেক্টেড একটা ঘটনা। কিন্তু আবার ধরেন যে একটা রাষ্ট্রটা কি, রাষ্ট্র তো হচ্ছে যে আপনার এক হচ্ছে যে ধরেন এরকম যাতে আনএক্সপেক্টেড ঘটনাগুলো, দুর্ঘটনাগুলো যাতে না ঘটে বা যথাসম্ভব কম ঘটে, এক। এবং দুই হচ্ছে যে এগুলো এরকম কোনো সিচুয়েশন হলে যত কম ক্ষয়ক্ষতি এবং যত দ্রুত রেসপন্স করা যায়, যত দ্রুত যাতে আহতদের চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় যে রেসপন্স যেটাকে বলে, এটাই তো আসলে সরকার, এটাই তো আসলে রাষ্ট্রের কাজ। মানে আমরা তো রাষ্ট্র বানাই তো এইসব পারপাসের জন্য, নয়তো আমাদের মানে আমাদের তো শখে তো রাষ্ট্র বানানোর তো কোনো দরকার নাই। যে জিনিসটা আমরা পারিবারিক ভাবে বা ধরেন যে একটা ছোট সমাজগত ভাবে সমাধান করতে পারি না, সেটার সমাধানের জন্যই তো আসলে রাষ্ট্রের কনসেপ্টটা। তো রাষ্ট্র যদি হয় মানুষের এই ধরনের যাবতীয় দুর্যোগগুলোকে মোকাবেলা করার হাতিয়ার হিসেবে, প্রথমত এই ধরনের এই যে বিমানগুলো যেগুলো আপনার বলা হচ্ছে যে 25 বছরের পুরাতন বা 20 বছরের পুরাতন, এবং যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সম্ভবত 10 to 12 years অর ম্যাক্সিমাম 15 years যে একটা বিমানের যে জীবনকাল, সেখানটায় না, এত দিদারুল পুরাতন ভুঁইয়া, বিমান এই দিয়ে। এই বিমানটির ক্ষেত্রে এটি যেটি বলা হচ্ছে যে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন এটি 2013 সালে সম্ভবত কমিশন করা বিমান, 2013 সালের। এবং একটি বিমানের আমি যতটুকু যারা এভিয়েশন এক্সপার্ট আছেন কথা বলে যেটি জানতে পারলাম যে ইউজুয়ালি 25 থেকে 30 বছর একটি এই ধরনের বিমানের আসলে কার্যকরীভাবে, এরপরেও এক্সটেন্ড করা যায় কিন্তু ইউজুয়ালি 25 থেকে 30 বছর ভালো মতোই চলতে পারে। জি, ওকে, তাহলে আমার এই অভিযোগটা খাটে না। কিন্তু আপনার এই যে একটা ঘনবসতি এলাকার মধ্যে যে আপনার এই যে ফ্লাইং কিংবা ধরেন যে এই যে প্রশিক্ষণগুলো, এগুলো কি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড? আই স্ট্রংলি ডাউট। আমার মনে হয় যে এটা বোধহয় মানে আন্তর্জাতিক কোনো একটা কনভেনশনকে ব্রেক করা হইলেও হইতে পারে। সো ব্রেক করা হোক বা না হোক, আপনি তো আপনার নিজের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার জন্য তো আপনি সবচেয়ে আসলে নিরাপদ অপশনে যাবেন। সেটা নিশ্চয়ই ঢাকা শহর, এর উপর দিয়ে এত মানে ঝুঁকিপূর্ণ কোনো ইয়ে করা, সেটা নিশ্চয়ই ঠিক হয় না। আর আমরা তো ধরেন যে আমাদের এই ঢাকা শহর এমনিতেই 2 কোটির বেশি মানুষ, এখানে দেখবেন যে আপনার সব বাহিনীগুলোর হেড ক্যাম্প থেকে শুরু করে, ক্যান্টনমেন্ট থেকে শুরু করে, ডিওএইচএস থেকে শুরু করে, তাদের বিজনেস এস্টাবলিশমেন্ট, এনিথিং অ্যান্ড এভরিথিং। আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে কিছুটা হলেও আসলে সরকারের, রাষ্ট্রের এবং এই বাহিনীগুলো, কারণ তারা তো আসলে বাংলাদেশের জনগণের জন্যই তাদের অস্তিত্ব। তো জনগণের জন্য যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে তাদেরকে যদি রিলোকেট করতে হয়, সেটাও তাদের উদ্যোগেই আসলে করা উচিত বলে আমি মনে করি। সামগ্রিকভাবে রাষ্ট্রের যে প্রস্তুতির জায়গাটা, এই জায়গাটা খুব মানে দৃষ্টিকটু ভাবে আসলে নগ্নভাবে আমাদের সামনে আসলে চলে আসছে। এটা খুবই খুবই হতাশাজনক। জি, আরেকটি বিষয় আপনি যে কথাগুলো বলছিলেন এখানে, গতকালই আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ইশফাক ইলাহি চৌধুরী, এভিয়েশন বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলছিলেন যে যখন বিমানবন্দরটি আসলে হয়েছিল অথবা যখন থেকে বিমান বাহিনী এখানে অপারেট করছে, তখন তো আসলে ওই অঞ্চলে, ঢাকার ওই অঞ্চলে এতটা ঘনবসতিপূর্ণ ছিল না, এত মানুষ ছিল না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বাড়ি করার অথবা একটি স্থাপনা করার, স্কুল করার, স্থাপনা করার অনুমতি দেওয়ার ক্ষেত্রেও আসলে বিষয়গুলো নিয়ে তিনি আসলে প্রশ্ন তুলছিলেন যে এগুলো আসলে কিভাবে কি দেয়া হলো। এবং আরেকটি বিষয় যেটি হলো, সেখানে যখন উদ্ধারকর্মীরা গিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করেছেন, সেখানে পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার একটি স্কুল কলেজে যেরকম থাকা উচিত, অথবা পানির ব্যবস্থা, আশেপাশে পানির ব্যবস্থা থাকে এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো সেখানে ছিল না। এগুলোও কিন্তু একটি যেমন অবশ্যই ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে বিমান আসলে চলাচল অবশ্যই উচিত নয়,
কিন্তু এই যে স্থাপনাগুলোতে বাংলাদেশের যে কোনো, সেটি স্কুল কলেজ নয়, যদি আবাসিক ভবন বলি অথবা ব্যবসা প্রতিষ্ঠান বলি, বেশিরভাগ জায়গায় কিন্তু আসলে এই ধরনের কোনো সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য যে বেসিক এলিমেন্টগুলো দরকার সেগুলো কিন্তু আসলে এনশিওর করা হয় না। এই বিষয়গুলোর দিকেও আসলে সরকারের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন কিনা, এবং যাদের চিকিৎসা চলছে অথবা যারা আহত হয়েছেন তাদের কি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রপারলি আসলে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে? আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে অনেক ক্ষোভ। জি দিদারুল ভুঁইয়া। জি, নিশ্চয়ই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আনছেন। আসলে আমাদের এখানে যখন ধরেন যে অ্যাক্সিডেন্ট হয় তখন দেখা যায় যে ওইটার ফিটনেস নাই, চালকের লাইসেন্স নাই, এই সেই, মানে আমরা সড়কের কথা যদি বলি কিংবা নৌযানের কথাও যদি বলি, বিমানের ক্ষেত্রে কতটুকু এরকম হয় কি হয় না সেটা তো আসলে আমাদের বোঝার সুযোগ নাই। কিন্তু যদি হয়েও যায়, আমি এই রাষ্ট্রে আসলে এক ফোঁটা অবাক হব না। আর এই যে মেকানিজম গুলোর কথা বলছেন যে আপনার অগ্নি নির্বাপন বা এই এরিয়াগুলোতে যে বড় বড় বিল্ডিং গুলো, এগুলো তো ভাই কেউ বিনা অনুমতিতে চুরি করে রাতের অন্ধকারে করে নাই। এগুলো সরকারের যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, তাদের থেকে অনুমতি নিয়েই করা হয়েছে। তাহলে আপনার মাস্টার প্ল্যান কোথায়, আপনার সরকার কোথায়, আপনার রাষ্ট্র কোথায়, আপনার রাষ্ট্রের যে প্ল্যানিং সেই জিনিসগুলো, সেগুলোর ইমপ্লিমেন্টেশন, এগুলোর মনিটরিং মেকানিজম, এগুলো কোথায়? এগুলোর দায় তো আসলে জনগণের না, এগুলো দায় অবশ্যই প্রথমত সরকারের। জনগণের দায় নাই সেটা না, কিন্তু প্রথমত সরকার এবং রাষ্ট্র কাঠামোর দায়। আমাদের প্রত্যেকটা দুর্ঘটনার পরে এই জিনিসগুলো বের হয়ে আসা এবং এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলতেছে, কোনো অসুবিধা নাই, এইটা মানে এটা দায় সরকারকেই আসলে দিতে হবে। এবং আরেকটি যেটি বিষয় আমরা দেখলাম যে মাইলস্টোনের ঘটনার পর বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে 17-18টা রাজনৈতিক দলের সাথে 2 দিনে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এবং অনেকে বলছেন, রাজনীতিকদের অনেকেই বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের, যে চাপে পড়লেই, শুধু যখন সরকার চাপে পড়ে তখন সরকার আসলে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডেকে আসলে তাদের একটা সমর্থন আদায়ের চেষ্টা করেন অথবা তারা যেন পাশে থাকেন, এরকম একটি বিষয়। আর যদি সেটা না হয়, এমনি সময় তারা সরকার নিজের খেয়াল খুশি মতো চলেন, এবং খেয়াল খুশি মতো চলতে গিয়ে অনেক সময় তারা এই যে নানা ধরনের সংকটে পড়েন, এবং সংকট এতে আরো বাড়ছে। তাদের বক্তব্য হচ্ছে খেয়াল খুশি মতো চলার কারণে সংকটটা বাড়ছে। এই জায়গায় আপনি কি বলবেন? যে নিশ্চয়ই আমরা এই সরকার হওয়ার পরে সরকারকে আপনার কিছু আশু কর্তব্য, আমাদের দল থেকে কিছু আশু কর্তব্য, কিছু দীর্ঘমেয়াদী কর্তব্য এবং কিছু হচ্ছে যে আপনার মানে আইডিয়াল, মানে যে জিনিসগুলো আসলে তাকে আসলে লক্ষ্য রাখতে হবে দীর্ঘমেয়াদের ক্ষেত্রে আর কি, এরকম 3টা ভেরিয়েশনের আমরা প্রস্তাব সরকারকে দিয়েছিলাম যে আপনি আসলে এই জিনিসগুলো করেন। এবং এর মধ্যে একটা জিনিস ছিল অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে নিয়মিত আলাপের একটা ব্যবস্থা। সো আপনি আসলে যে অনেকগুলো কমিশন করেন, অনেকগুলো উইং করেন, একটা উইং হতে পারে যেটা আসলে রেগুলারলি, ধরেন যে সপ্তাহে 1 দিন 2 দিন, কখনো কখনো তার চেয়েও বেশি। কারণ আমাদের ধরেন যে আমরা যেহেতু সংগঠন চালাই, আমরা রাজনৈতিক সংগঠন চালাই, আমরা রাজনৈতিক বিভিন্ন যে স্টেক হোল্ডার তাদের সঙ্গে মিশি, তাদের বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সরকারের যারা আছেন এই মুহূর্তে তারা কেউ তো আসলে এই জিনিসগুলো করে অভ্যস্ত না। সো তাদের ঘাটতির জায়গা আর আমাদের শক্তির জায়গা, এই জিনিসগুলো মেলালে কিন্তু আসলে একটা ভালো একটা টিম ওয়ার্ক হয়। কিন্তু আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে ধরেন যে শুরু থেকে এই জিনিসগুলোকে ডিনাই করা হইতো এবং খুব রেয়ারলি 1টা 2টা 3টা মানে সিচুয়েশনে আসলে আমাদেরকে ধরেন যে ডাকা হয়েছে। এই যে গতকালকে আমাদের দল থেকে আমাদের প্রচার মিডিয়া সমন্বয়ক তিনি হাসিবুদ্দিন হোসেন তিনি ছিলেন। তো খুব যে বেশি আলাপ হয়েছে, 1টা ঘন্টায় আপনি 13টা দল, তো মানে আসলে কি আলাপ হয়, কতটুকু আলাপ হয়, একটু আলাপ কি আসলে আস্থা বিল্ড আপের ক্ষেত্রে সম্ভব কিনা একটু জানতে চাই। সময় কম, বিরতিতে যাব, বাট আমি বিরতির পরেও জানবো যে আসলে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনি কি জানতে পেরেছেন? আপনার যে সহকর্মী গিয়েছিলেন সেখানে। জি নিশ্চয়ই আমরা মানে সরকার এই জিনিসটাই বললেন যে আলটিমেটলি পলাতক এবং পরাজিত যে শত্রুগুলোরা আমাদের, তারা আসলে বিভিন্ন ধরনের স্যাবোটাজের পরিকল্পনা করছে, নাশকতা করার চেষ্টা করছে এবং কয়েকটা ঘটনা। দিদারুল ভাই, আমি একটি বিরতি নিতে হবে আমাকে, আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো এই বিষয়টি জানার জন্য। সাথেই থাকবেন ডক্টর সাব্বির আহমেদ, আপনিও সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি দিদারুল ভুঁইয়া আপনার কাছে আসতে চাই, যে বিষয়ে আসলে আপনি কথা বলছিলেন, যদি একটু আমাদের জানাতেন যে প্রধান উপদেষ্টার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকগুলো হলো, সেখানে আপনাদেরও সহকর্মী অথবা প্রতিনিধি ছিলেন, কি আলোচনা হয়েছে মূলত? জি, গতকালকের আলোচনা মেইনলি যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আশঙ্কা করছেন এবং তিনি কিছু উদাহরণের কথা বললেন যে পরাজিত আওয়ামী লীগের পরাজিত শক্তি তারা বিভিন্ন ধরনের নাশকতা করার চেষ্টা করছে, স্যাবোটেজ করার চেষ্টা করছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এবং এই জায়গাটায় তিনি সকলের মতামত চেয়েছেন যে কিভাবে আসলে এই জিনিসগুলোকে সবচেয়ে ভালোভাবে ট্যাকেল করা যায়। তো এইটা খুব সংক্ষেপে বললাম। আর আমি একটুখানি যেটা অ্যাড করতে চাই, মানে আমার একটা অবজারভেশন হচ্ছে যে এই যে পরাজিত শক্তি যে জিনিসটা করার চেষ্টা করছে, এটা তো তারা করবেই, তারা স্যাবোটেজ করবে, তারা এখানে পারলে দেশটাকে ধ্বংস করে দিবে। শেখ হাসিনা যেরকম আপনার দেখা মাত্র গুলি করার যেরকম নির্দেশনা দিয়েছেন, পারলে সে এখনো সেটাই করতেন। কিন্তু আমি মনে করি যে এইখানটায় যদি আপনি অ্যালাউ করেন, আমি আমার কিছু মতামত আসলে যুক্ত করতে চাই। বলুন। জি, আমার কাছে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এইখানটায় সরকারের এবং প্রধান সরকারি দল যেগুলো আছে, মানে আমরা তো এখন সবাই আসলে সরকারি দল, কম বেশি সবারই সরকারের সঙ্গে এক ধরনের ইনভলভমেন্ট আছেই। কিন্তু প্রধান সরকারি দল যদি আমরা বলি এনসিপি, তাদের একটা চরম ব্যর্থতা এবং দায়িত্বজ্ঞানহীনতা এবং ইফ নট ক্রিমিনাল অফেন্স আসলে এখানটায় আছে। আপনি যদি দেখেন যে ঘোষণা দিয়ে তারা উস্কানি ছড়াচ্ছেন এবং যেখানটায় গেলে একটা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে বলে আমরা সবাই জানি এবং বুঝি, সেরকম তারা পরিস্থিতি তৈরি করছেন। তাতে 5 জন মানুষ অন্তত মারা গেছে। আমি বিশেষ করে গোপালগঞ্জের কথাটা আমি বলতে চাই। এবং এইখানটায় আপনার এই যে বক্তব্যগুলো তারা আনছেন, এগুলো কিন্তু কোনো না অবস্থাতেই আগের এই যে ধরেন যে মুজিববাদ নিপাত যাক বা যে কথাগুলো, এগুলো কিন্তু জোর করে আমাদের যে আগে যে শেখ হাসিনা যে আমাদেরকে বিভিন্ন ফ্যাসিজমের যে বিভিন্ন বক্তব্যগুলো আনতেন, তার থেকে কোনো অংশে কিন্তু কম না। সো এই ওভারঅল যে জিনিসগুলো, আমরা এই জিনিসগুলো আসলে বলার চেষ্টা করেছি যে আপনাকে আসলে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাকে আসলে সবচেয়ে দায়িত্বশীল এবং সকল পলিটিক্যাল পার্টিদেরকে, বিশেষ করে যারা আসলে সরকারি দল বা সরকারের সবচেয়ে কাছের দল, তাদের সবচেয়ে দায়িত্বশীলতার আমরা যে জিনিসটা বারবার মনে করি যে আপনার কোন অবস্থাতে এই যে মৃত্যুর যে আবার একটা মিছিল শুরু হলো, 5 জন মানুষ যে আমরা হারালাম, এরা আমাদের দেশেরই লোক। এদের যদি যাই কিছু অপরাধ থাকে আপনি তাদেরকে বিচার করবেন, কিন্তু বিচারের বাইরে যে তাদেরকে যে প্রাণ দিতে হলো, এটা 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 খুবই খুবই হতাশাজনক। গণ অভ্যুত্থানের পরে এটা কোনো অবস্থাতে আসলে অ্যাকসেপ্টেবল না। এবং এইটা আমাদের খুবই আশঙ্কা যে এটা আসলে মাত্র শুরু, এটা কিন্তু শেষ না। সো আমরা খুবই আশঙ্কিত এবং আমরা যে জিনিসটা মনে করছি যে এই ধরনের বিভিন্ন উগ্রবাদিতা ছড়িয়ে সরকারি দলের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, এবং আমরা দেখেছি আরো কয়েকটা দল থেকেও আসলে বিভিন্ন রকমের এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। যখন দরকার যে সবচেয়ে সমঝোতার, দায়িত্বশীলতার রাজনীতি, তখন সবচেয়ে উচ্ছৃঙ্খলতার, আপনার মবের রাজনীতি করা হচ্ছে, দায়িত্ব জ্ঞানহীনতার রাজনীতি করা হচ্ছে। আমরা সবাইকেই অনুরোধ করেছি বারবারই করে, আমাদের নিজেদের কন্ট্যাক্টেও আমরা তাদেরকে বলেছি যে যখন আমরা আসলে রাষ্ট্র গঠন করছি, আমরা সংবিধান কেমন হবে না হবে, সংবিধানের কি কি সংস্কার লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে দিনভর মাসের পর মাস আমরা কথা বলছি। সেই সময়টা আসলে সকলের যে সমঝোতার এবং দায়িত্বশীলতা দরকার, আপনারা কিন্তু সেই ব্যবহারটা করছেন না। এই দোষে অন্তত কয়েকটা পার্টি অবশ্যই দুষ্ট, এবং এই জিনিসগুলো আমরা আসলে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিতে তুলে আনার চেষ্টা করেছি। দিদারুল ভুঁইয়া, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার নিশ্চয়ই। সাব্বির আহমেদ, একটু আপনার কাছে আসি। লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেছেন, এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম এবং জনতুষ্টিবাদের কাছে বারবার আত্মসমর্পিত হতে দেখলাম। সমাজ জুড়ে বিপজ্জনকভাবে সুনামির মতো একটা দক্ষিণপন্থী মনোভাবের বিস্তার ঘটেছে। ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে মব সহিংসতা বেড়েছে। এখানে যে দুটি বিষয় দিদারুল ভুঁইয়া যেমন বলছিলেন যে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে মব সহিংসতার যে বিষয়টি, এটি একটি রয়েছে। আরেকটি বিষয়, সরকার ফেসবুকের দিকে তাকিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, এই বিষয়টি তিনি যেটা বলেছেন, আপনার কাছে আর্গুমেন্টটা কেমন মনে হয়? যে একদমই কি অযৌক্তিক, নাকি আসলে এটি আংশিকভাবে হলেও সত্য? সাব্বির আহমেদ। মানে ফেসবুকে যে ধরনের প্রচারণা চলে, সেটা তার মধ্যে অধিকাংশই গুজবই, কিন্তু এগুলোর একটা রেলিভেন্স কিন্তু আছে, যেটা আমরা এই যে এনসিপির যে গোপালগঞ্জ
মার্চ টু গোপালগঞ্জ প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা সেটা দেখেছি। সেটা কি ধরনের, যে আপনার ওই মানে এই যে গোপালগঞ্জে গিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারকে গুড়িয়ে দেওয়া হবে, এটা কিন্তু আমি আমি জানি না, আমি হয়তো আমি সঠিক কিনা, কিন্তু আমি যতটুকু জেনেছি যে এটা ফেসবুকেই বেশি প্রচারিত হয়েছে। এবং আলটিমেটলি এইটার সাথে সাথে এনসিপির যে বক্তব্য, মুজিববাদ মুর্দাবাদ বা এই যে মার্চ টু গোপালগঞ্জ, এই সমস্ত বক্তব্য মিলেই কিন্তু গোপালগঞ্জে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এবং যেটা সেখানকার স্থানীয়, বিশেষ করে মানে আমরা তো এটা তো মনে রাখতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও সেই দলের নেতা কর্মীরা তো এখনো আছে, সেটা তো আমাদের বিবেচনায় রাখতে হবে। স্বাভাবিকভাবেই তারা এটাকে একটা ডু অর ডাই ব্যাটল হিসেবে নিয়েছে, যে কারণে আমরা গোপালগঞ্জের সেই চিত্রটা দেখলাম যে সহিংসতার কারণে সেখানে 5 জন মানুষ কিন্তু খুব প্রাণ হারালো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়, আমি জানি না যে উনি আসলে এখানে ফেসবুকের এটা 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 কিন্তু সত্য যে এই গত 1 বছরে মানে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন পর্যায়ে যে ডানপন্থার একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করছি। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। যার সাম্প্রতিক প্রমাণ আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারের মাধ্যমে, যদিও এই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংক উইথড্র করে নিয়েছে, কিন্তু এইটা বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে এটা কারা করলো সেই বিষয়টা কিন্তু সেই বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের এটাই পরিষ্কার হয় যে 5 আগস্টের পরে, গণঅভ্যুত্থানের পরে পরে যেভাবে ইন্টারিম গভর্নমেন্টের পলিটিক্যাল সেটেলমেন্টটা হয়েছে, মানে যে সেটেলমেন্টের মধ্য দিয়ে আমরা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোকে যে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে বসানো হয়েছে, তাদের মধ্যে থেকে যে এটা হয় নাই, এটা কিন্তু মানে এই ধরনের চেষ্টা চলে না, এটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। সুতরাং এই যে বিষয়গুলো আনতাব পারভেজ যে বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন, সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। জি, দিদারুল ভুঁইয়া, একই বিষয় আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার ফেসবুক অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক থেকে সহায়তার জন্য একটি পোস্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে যাওয়ার পরে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হলো। এবং একইভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারি নানা পর্যায় থেকে উপদেষ্টারা নিজেরাও ফেসবুকে পোস্ট দেন, আবার সরিয়ে নেন। আবার অনেক সময় যে জনতুষ্টির কথাটি অথবা যে অভিযোগটি তোলা হচ্ছে যে জনতুষ্টির জন্য আসলে হয়তোবা একটু পালস চেক করা হয় অনেক সময় এরকম বিষয়টি, তারপরে হয়তোবা ঘটনাটি একদম 360 ডিগ্রি ইউটার্ন ঘুরে যায়। এবং বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টি বলছিলেন সাব্বির স্যার, এটিও কিন্তু একই রকম বিষয়, যেটি আমরা দেখলাম যে নির্দেশনাটি বলা হয়েছিল পোশাকের ব্যাপারে, সেই বিষয়টিও কিন্তু একদিন যেতে না যেতেই বিষয়টি আবার ঘুরে গেল। এমন কেন হয়? একটি সিদ্ধান্ত নেওয়া এবং সেটি ঘুরতেও সময় লাগে না, এই জায়গাটি, এই ব্যাপারে কি বলবেন দিদারুল ভুঁইয়া? আপনি যখন মানে আপনার যখন কি বলে, আপনি জানেন না যে আসলে কি করা উচিত এবং কি করা উচিত না, এবং আপনি যে কি করা উচিত কি করা উচিত না এটা যে আপনি জানেন না, এটাও যখন আপনি স্বীকার করেন না, তখন এই ধরনের পরিস্থিতিগুলো হয়। আপনি বিভিন্ন জিনিস ট্রাই করেন এবং সেটা মানে মানে রিজনেবলি ফেল করে এবং একটা ডিজাস্টার হয়, তখন আপনি একটা মেকআপ করার চেষ্টা করেন। শুধু যে সেটা না, আমরা তো এটাও দেখেছি যে সরকারি দায়িত্বশীল পদ, মানে যেগুলো আসলে দায়িত্বশীল পদ হওয়ার কথা আর কি, তারা ফেসবুকে আপনার এক ধরনের মববাজিও করছেন কিংবা মবকে উস্কানি দিচ্ছেন। এই জিনিসগুলো তো আসলে আমরা দেখছি, তো যেটা কিনা একটা ক্রিমিনাল অ্যাক্ট হওয়ার কথা ছিল, তাকে আসলে সেই কারণেই তাকে সাসপেন্ড করা উচিত ছিল, শোকজ করা উচিত ছিল। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো মানে অবাক হয়ে এই জিনিসগুলো দেখছি। তো এই ধরনের বিষয়গুলো আপনি মানে এই সরকারের মধ্যে তো ধরেন তো বিভিন্ন ধরনের টানাপোড়েন আছে এবং টানাপোড়েন থাকাটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ধরেন যে সরকার এক জায়গায় মাথা পেতে দিচ্ছে এবং যাদের কাছে মাথা পেতে দিচ্ছে তারা আসলে দায়িত্বশীল না,
বা দায়িত্বশীল হবার কোনো প্রচেষ্টা আসলে তাদের মধ্যে নাই। তো সরকার তো আসলে ডক্টর ইউনূস তিনি তো আসলে অনেক জিনিসগুলো চাইলেও আসলে করতে পারেন না, বা সেগুলো অনেক বেশি বেমানান। স্বাভাবিকভাবে এই জিনিসগুলো মানে খুব একটা মানে ছন্ন ছাড়া অবস্থা, লেজে গোবরে একটা অবস্থা এটা চলছে। এবং যেটা আমি আগে বলছি, ডক্টর ইউনূস ব্যক্তিত্ব ওনার যেটা যে একটা পার্সোনাল একটা যে পার্সোনালিটি ওনার, যে উনি আসলে নিজে যা মনে করেন সেভাবেই আসলে সবসময় উনি ওনার প্রতিষ্ঠানগুলোকে চালান, এবং অন্যদের থেকে আসলে সেই অর্থে যে খুব ভয়েস শুনেন বা মতামত নেন সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখি নাই। ওনার যে দীর্ঘ যে কর্মজীবন সেখানটার কথা বলছি, এবং সরকারে এসেও আমার কাছে একই জিনিস মনে হচ্ছে যে এত এত সমালোচনার পরেও আপনি দেখবেন যে একজন কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। ভাই এরা তো কেউ ফেরেশতা না, এনাদের ভুল হইতে পারে, যদি ভুল হয় তাহলে সেটা স্বীকার করে নেওয়াটা হচ্ছে যে আপনি পজিটিভ, তার মানে হচ্ছে যে আপনি আসলে ভুলটা করতে চান নাই। তো সেটা যখন স্বীকার করে নেন না, সেটার উপরে যখন কোনো ব্যবস্থা নেন না, তখন তো আসলে বলতে হবে যে এটার জন্য ডক্টর ইউনূস আপনিও দায়ী, আপনি সহ আসলে এই জিনিসগুলো করছেন, আপনার প্ল্যানিং এ বা আপনার আশকারাতেই তারা এই জিনিসগুলো করতেছে, তাই নয় কি? জি, দিদারুল ভূঁইয়া, আরেকটি প্রসঙ্গ নিয়ে একটু আসি আপনার কাছে, একই বিষয় নিয়ে সাব্বির আহমেদের কাছে আসবো। আমরা যেটি দেখতে পারলাম, সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। আমি অনুষ্ঠানের শুরুতে এই বিষয়ে বলছিলাম, এই যে অধ্যাদেশটি জারি করা হলো, এর মাধ্যমে আমি একটু বলি যে আদেশ পরিপত্র নির্দেশ অমান্য করলে বা এর বাস্তবায়ন বাধাগ্রস্ত যদি করেন কেউ, কোনো সরকারি কর্মচারীকে অথবা যদি প্ররোচিত করেন, তাহলে সর্বোচ্চ শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত। এছাড়া তো আরও বিভিন্ন আছেই। এই যে অধ্যাদেশটা জারি হলো, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসছেন, দাবি হোক অভিযোগ। এই সময় এই অধ্যাদেশ জারি সরকারের জন্য সহযোগিতামূলক হবে, না বিপদ আরো বাড়াবে সরকারের? না মানে আপনার যখন যেই ওয়াক্তে যে কাজটা করতে হয়, আপনি যদি সেই ওয়াক্তে সেই কাজটা না করেন তাহলে তো আসলে কোনোদিন এটা বিপদ কমায় না, কোনো সমস্যার সমাধান করে না। আমাদের যে প্রশাসন, আমাদের যে সচিবালয়, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা যে আসলে মাফিয়া সরকারের সবচেয়ে বড় একটা ঘাঁটি, এটা তো আমরা ডে ওয়ান থেকে জানি ভাই। এটার জন্য তো আমাদের 10 মাস অপেক্ষা করার কোনো কারণ নাই। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে আপনার জনপ্রশাসন, তার মানে হচ্ছে যে পুলিশ, এই দুইটা সংস্কার আপনার আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে করা দরকার ছিল। আমরা বারবার বলেছি যে আপনার যে গোয়েন্দা বাহিনী, আপনার যে ডিজিএফআই কি বাংলাদেশের কোনো কাউন্টার ইন্টেলিজেন্স করছে? করে নাই। ডিজিএফআই যেটা করছে যে আমার আপনার মতো যারা আসলে সরকারের সমালোচনা করছে শেখ হাসিনার, তাদের বিরুদ্ধে আসলে লেগেছিল। সো র্যাব কি করছে, পুলিশ কি করছে, আপনার আমলারা কি করছে, এগুলো জিনিসগুলো তো আমাদের কাছে জানা আছে। কিন্তু আপনি দেখবেন যে এই 4টা সিরিয়ালের যাদের কথা বললাম, 4-5টা, এদের কারো বিরুদ্ধে কিন্তু সরকারের তেমন কোনো উদ্যোগ কিন্তু ছিল না। আপনি জানবেন যে পুলিশ সংস্কার নিয়ে যে একটা কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টটা কিন্তু আসলে একটা কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হয় নাই। আপনি নিশ্চয়ই জানেন যে জনপ্রশাসনের সংস্কার নিয়ে যে রিপোর্ট, সেখান থেকে সরকার যে প্রথম প্রায়োরিটি করে দিল 10টা, তার মধ্যে 1 নাম্বারটা ছিল হচ্ছে যে টয়লেট পরিষ্কার রাখতে হবে। এই হচ্ছে মানে জনপ্রশাসনের যে সংস্কার সরকার আসলে ভাবে। তো এইসব যদি আপনার করেন, আপনি যদি মূল কাজগুলো না করে আপনি যদি এরকম মনে করেন যে অর্ডিন্যান্সের মাধ্যমে জোড়া তালি দিয়ে জিনিসগুলো চালানোর চেষ্টা করেন, এটা তো ভাই চলে না, এটা ব্যাকফায়ার করে। সো এই জিনিসগুলো যেটা হচ্ছে, আমরা দেখছি যে এনবিআর 2 দিন ধরে বন্ধ ছিল, সারা দেশের কোনো এনবিআর এর কালেকশন হয় না। আমরা দেখছি যে সচিবালয় আপনার মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আন্দোলন সংগ্রাম করছে সচিবালয়ের নেতাকর্মীরা। এগুলো তো আসলে কোনো অবস্থাতে কোনো গ্রহণযোগ্য সিচুয়েশন না। এগুলো সবগুলোর জন্য দায়ী আসলেই সরকার। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনি যদি একটু বলতেন যে এই অধ্যাদেশ, সরকারি চাকরির যে সংশোধনী অধ্যাদেশ 2025, এটি কি সরকারকে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, এই মুহূর্তে সরকারকে কি সহযোগিতা করবে, না সরকারের সংকট আরো বাড়াবে? এখানে একটা জিনিস হলো যে যখন একটা নতুন সরকার আসে, একটা নতুন সরকার ক্ষমতাসীন হয়, সেটা যে সরকারই হোক, নির্বাচিত সরকার হোক বা অনির্বাচিত সরকার, তখন এটাই খুব স্বাভাবিক যে প্রশাসনটাকে সে তার নিজের মতো করে সাজাবে। অ্যাটলিস্ট প্রশাসনের যে উপরের অংশটা, যারা প্রধান মানে কি পার্সন, মানে সচিব যারা, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে মানে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে 5 তারিখের পরে তারা সেই জায়গাতে বড় ধরনের কোনো রদবদল না করে বা বা আমাদের এই দেশে, কারণ আমাদের প্রশাসনের যে মাত্রায় পলিটিসাইজেশন
হয়েছে ওভার দি ইয়ার্স। সুতরাং আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম এসে ওই কাজটাই তাদের প্রথমে প্রায়োরিটি বেসিসে করা দরকার ছিল, যে প্রশাসনটাকে এমন ভাবে সাজানো যাতে সরকার যে কাজগুলো করতে চায় বা যে সরকার যে ভীষণ নিয়ে ক্ষমতায় এসছে সেই কাজগুলো যেন দ্রুততার সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা ডেলিভারি দিতে পারে। আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন যে আপনার বিশেষ করে শাসনের ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণে প্রথম তারা যে জায়গাটাতে নজর দেয় সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন। কিন্তু সেই জনপ্রশাসনে আমি 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 খুব একটা লক্ষ্য করি নাই যেখানে উল্লেখযোগ্য কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে, যে কারণে আমরা দেখতে পাই যে পুরনো লোকজন ক্ষেত্র বিশেষে তারা ওই জায়গাগুলো দখল করে আছে। সুতরাং এই মুহূর্তে আপনি হয়তো একটা অধ্যাদেশ জারি করলেন, সেই অধ্যাদেশ জারি করার মাধ্যমে যারা পুরনো মানসিকতার প্রশাসনিক কর্মকর্তা তাদের সেই জায়গাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কিনা, এই ধরনের এক ধরনের এই অধ্যাদেশের মাধ্যমে, সেটা কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে। সেটা আমাদের মধ্যে প্রশ্ন জায়গায় যে আমরা নিঃসন্দেহ হতে পারি না যে ওই ব্যক্তিকে দিয়ে এই কাজটা সঠিকভাবে হবে কিনা। জি, ডক্টর সাব্বির আহমেদ, আমার হাতে সময় কম, দিদারুল ভূঁইয়া আপনার কাছে আসি, হয়তো বা সর্বোচ্চ 2 মিনিট আছে। শেষ আরেকটি প্রসঙ্গ একটু আপনার কাছে তুলি। প্রায় 1 বছর পেরিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার দেশে তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠনের কোনো উদ্যোগ না নেয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই যে তাদের উদ্বেগ এবং এই যে তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠন না করা অথবা উদ্যোগ না নেয়া, এই ব্যাপারে আপনি কি বলবেন দিদারুল ভূঁইয়া? না, নিশ্চয়ই আপনি তো এই সরকারের কাছ থেকে আমরা যে জিনিসগুলো অবশ্যই চাই যে সে আসলে কোনো অবস্থাতেই মানবাধিকার কোনো লঙ্ঘন করবে না, এবং মানবাধিকার যাতে আসলে সামনের দিনেও বাংলাদেশে কখনো লঙ্ঘিত না হয় সেটার একটা মেকানিজম আসলে চাই আমরা। আমাদের এখানে মানবাধিকার কমিশন থাকলেই যে আসলে মানবাধিকার লঙ্ঘন হয় না, জিনিসটা কিন্তু মোটেই সেটা না। আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে মানবাধিকার কমিশনের মাধ্যমে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে এক ধরনের দায় মুক্তি কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। সো এই জিনিসগুলো খুব এটা হইলেই জিনিসগুলো উল্টে যেত সেটা না। এই সরকারের আমলে যে খুব বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেটাও না, কিন্তু একেবারেই যে ঘটে নাই সেটাও কিন্তু না, কিছু কিছু ঘটনা ঘটছে। কিন্তু কথা হচ্ছে যে যে মেজার গুলো আসলে নেয়ার সুযোগ আছে সেগুলো আপনি নিয়েছেন কিনা, না নিলে কেন নেন নাই। আপনার সাংবাদিক, আপনি যেটা বললেন তথ্য কমিশনের কথা, সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন যে কার্ডের কথাটা, শব্দটা বোধহয় অ্যাক্রিডিটেশন হোয়াট এভার, আমার ভুল হতে পারে। এই যে কার্ডের বিষয়টা নিয়ে কিন্তু যে ডিলেমা ডে 1 থেকে ছিল, সেই ডিলেমা কিন্তু এখন পর্যন্ত মিটে নাই। আপনার এরকম অনেকগুলো জায়গায় আসলে যে জিনিসগুলো আসলে ওভারনাইট যে জিনিসগুলো সেট করা দরকার ছিল, প্রথম রাতেই যে বিড়ালগুলো আসলে মারা দরকার ছিল বা যে মিজারগুলো নেওয়া দরকার ছিল, যাতে এখানে আপনি যেভাবে আসলে একটা যে গুণগত যে পরিবর্তন আসলে আপনি রাষ্ট্রের মধ্যে, সরকারের মধ্যে জনগণের যে জীবনযাত্রা, জীবন মান, জনগণের যে মনস্তাত্ত্বিক যে জায়গাগুলো সেগুলোতে আনতে চান, সেই জিনিসগুলো করেন। আমরা তো এখনো দেখি যে আমাদের অনেকেই আসলে বিভিন্ন ধরনের আশঙ্কায় থাকেন যে তার এই কথাটাকে, গতকালকে আমি যেমন মাহা মির্জার একটা কথা দেখছিলাম পত্রিকায়, তিনি বলছিলেন যে কোন কথাটা বলে আসলে কোন বিপদে পড়বে এই ভয়ে এখন আসলে অনেকেই আবার কথা বলছেন না। সো সামগ্রিকভাবে যে এই যে ভয়ের সংস্কৃতিগুলো তৈরি হয়েছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে তো আপনার এই কমিশনগুলো বা রাষ্ট্রের এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা বলা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, এগুলো তো আসলে সেই জায়গাগুলোতে ভূমিকা রাখেন অবশ্যই। জি, দিদারুল ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর সাব্বির আহমেদ আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।